আমার শ্বশুরমশাই রাত হলেই আমাদের গ্রামের কুমারী মেয়েদের একা ছাদে নিয়ে গিয়ে না জানি কি করতেন। তারপর মেয়েরা খুশি হয়ে তাদের নিজ নিজ ঘরে ফিরে যেত এবং পরের দিন তাদের খুব ভালো জায়গায় বিয়ে হয়ে যেত। কিন্তু এতে আমার শ্বশুরের মন খারাপ হতো। একদিন এই রহস্য জানার জন্য আমি আগে থেকেই ছাদে লুকিয়ে পড়লাম। তারপর আমি যেটা দেখলাম সেটা দেখে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। আমার শ্বশুর নিজের জামাকাপড় খুললেন। আমার নাম নমিতা। আমি বরিশাল জেলার বাসিন্দা। আমার আজকের কাহিনী শুনে আপনাদের হুঁশ উড়ে যাবে। আমার অনেক কম বয়স ছিল এবং আমি দেখতেও সুন্দরী ছিলাম। আর আমি শিক্ষিত ছিলাম। কলেজে পড়ার সময় আমার একটি ছেলের সাথে বন্ধুত্ব হয় এবং ধীরে ধীরে বন্ধুত্ব থেকে প্রেম হয়ে যায়। আমরা একে অপরকে এতটাই ভালোবেসে ফেললাম যে বিয়ের কথা পর্যন্ত পৌঁছে গেলাম। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম। আমার বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন আর আমার মাও অসুস্থ থাকতেন বেশিরভাগ সময়ে। এজন্য মা চাইতেন যত তাড়াতাড়ি সম্ভব আমার বিয়ে যাতে হয়ে যায়। সেই জন্য মা বিয়ের সম্বন্ধ খুঁজতে থাকলেন। আমি যখন তাকে বললাম আমার বাড়িতে সম্বন্ধ পাঠাতে, কারণ আমার মা আমার বিয়ের জন্য ছেলে খুঁজছেন, তখন আমার হবু স্বামী তাদের বাড়ি থেকে সম্বন্ধ পাঠায় এবং দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়ে যায়। আমার জীবন অনেক সুন্দরভাবে চলছিল। আমার বিয়ে বরিশালেই হয়েছিল। আমার স্বামী ভালো চাকরি করতেন, তিনি শহরে কাজ করতেন। আমার শ্বশুর বাড়িতে আমার স্বামী, শ্বশুর আর শাশুড়ি ছিলেন। আর তার বড় বোনের বিয়ে অনেক আগেই হয়ে গিয়েছিল, তিনি অন্য গ্রামে থাকতেন। আমার ননদ কখনো কখনো আমাদের বাড়িতে আসতেন। আর এইভাবেই আমার বিয়ের 1 বছর কেটে গিয়েছিল এবং আমি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলাম। সারা বাড়ি আনন্দে ভর্তি ছিল, আমার জীবনও এক সুন্দরভাবেই চলছিল। কিন্তু এই আনন্দের উপর বোধহয় কারো নজর লেগেছিল। আমার মেয়ের যখন 5 বছর বয়স, তখন হঠাৎ একদিন আমার স্বামীর হার্ট অ্যাটাক হয় এবং তখনই তিনি মারা যান। বাড়ির সব খরচ আমার স্বামীর টাকাতেই চলত। এরপর আমাদের বাড়িতে সমস্যা দেখা দিল টাকার। আমার শ্বশুর খুব একটা উপার্জন করতে পারতেন না। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমাদের অনেক সমস্যা হতে থাকে, টাকা পয়সার অনেক ঘাটতি পড়তে থাকে। এভাবেই জীবন চলছিল। কিন্তু আমার শ্বশুর অন্য একটা কাজ শুরু করেছিলেন। তিনি প্রথম থেকেই নাপিত ছিলেন এবং লোকের চুল কাটতেন। এখন তিনি মেয়েদের চুল কাটার নাম করে নিজের সাথে রাতের বেলায় ছাদে নিয়ে যেতেন। এইভাবে অনেক দিন কেটে গেল। আমি আমার শ্বশুরের এই কাজ অনেক দিন ধরে লক্ষ্য করছিলাম, কারণ রাতে যখনই তিনি ছাদে যেতেন, সে সময় আমি আর আমার মেয়ে শুয়ে থাকতাম। একদিন আমি ভাবলাম আমি ছাদে গিয়ে দেখব যে আমার শ্বশুর রাতের বেলা ছাদে কি করেন। আমি খুব আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ছাদে উঠছিলাম। রাতের গভীরতা বাড়ছিল, শুধু একটু একটু আলো দেখা যাচ্ছিল। আর আজ রাতেও আমি সুযোগ পেয়েছিলাম শ্বশুরের সম্পর্কে জানার এবং এটার জন্য যে তিনি রাত্রে ছাদে কি করেন। কিন্তু আমার শাশুড়ি পাহারা দিতেন, তাই আমি যেভাবে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠতাম সেইভাবেই নেমে আসতাম, কারণ সিঁড়িতেই আমার শাশুড়ি মা পাহারা দিতেন। একদিন দেখলাম আমার শ্বশুর একটি অল্প বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে ছাদে যাচ্ছেন এবং তার হাতে কাঁচিও ছিল। হয়তো সেই মেয়েটা চুল কাটবে। কিন্তু আমি এটা বুঝতে পারতাম না যে এত রাতে ছাদে নিয়ে গিয়ে কেন তিনি মেয়েদের চুল কাটতেন। সবসময় আমার শাশুড়ির পাহারা এত শক্ত হতো যে চাইলেও আমি সিঁড়ির দিকে যেতে পারতাম না। মাঝে মাঝে আমি শাশুড়ির কথা ভেবেও অবাক হয়ে যেতাম যে তিনি কি করে অল্প বয়সী মেয়েদের একা তার স্বামীর সাথে থাকতে দেন, তাও আবার রাতের বেলা। একদিন না জানি আমার শাশুড়ি কোথায় চলে গিয়েছিলেন, তখন আমি খুব সহজেই সিঁড়ি পর্যন্ত পৌঁছে যাই। আমার শ্বশুর কিছুক্ষণ আগেই গ্রামের এক অল্প বয়সী মেয়ে মালাকে নিয়ে ছাদে গেছেন এবং তিনি 1 ঘন্টার আগে নামবেন না। আমার শ্বশুর আগে এমন কাজ করতেন না। না জানি তার কি হয়েছে। কি জানি 1 ঘন্টায় আমার শ্বশুর মেয়েটার সাথে কি করবেন। ছাদে কি হয় সেটা জানার জন্য আমি ভীষণ উদ্গ্রীব হয়ে পড়ি। আমার শ্বশুর যখন দোকানের লোকেদের চুল কাটতেন তখন তো এমন কিছু করতেন না। কিন্তু এখন তার কাজ আর কাজ করার ধরন দুটাই দেখে আমি ভীষণ আশ্চর্য ছিলাম। আজ রাতে আমাকে জানতেই হবে যে শুধুমাত্র অল্প বয়সী মেয়েদের চুলই কেন কাটেন, সেটা মধ্যরাতে, তাও আবার একা। না আমার শাশুড়ি সেখানে যেতেন, না সেই মেয়ের বাড়ির কোনো লোককে তার সাথে যেতে দেওয়া হতো। আমি অর্ধেক সিঁড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম আর পর্দা তুলতেই যাব দেখার জন্য যে আমার শ্বশুর মালার সাথে কি করছেন, তখন আমার শাশুড়ির আসার শব্দ আমাকে নিচে নেমে আসতে বাধ্য করল। ধীরে সুস্থে কথা বলা আমার শাশুড়ির প্রথমবার আমি এত জোরে গলার আওয়াজ শুনলাম। এত জোরে গলার আওয়াজ শুনে তো আমার প্রাণ যায় যায় অবস্থা। যখন আমি পিছন ঘুরে এলাম দেখলাম আমার শাশুড়ি আমার পিছনে দাঁড়িয়ে আছেন।
তিনি আমার হাত ধরে টেনে আমাকে নিচে নামিয়ে দিলেন। তিনি এত জোরে চিৎকার করছিলেন যেন তিনি আমাকে খেয়ে ফেলবেন। তিনি আমার হাত ধরে চিৎকার করে বললেন, তুমি এখানে কি করছো? তুমি উপরে কোথায় যাচ্ছিলে? আমি তাকে বলে গেলাম, মা, আমার নিচে কেমন একটা অস্বস্তি হচ্ছিল, আর তাই আমি ছাদে যাচ্ছিলাম। কি আমার কথা শুনে আমার শাশুড়ি আমার উপর চিৎকার করতে লাগলেন। তিনি চিৎকার করে বললেন, তুমি জানো না আজ আমাদের বাড়িতে মালা চুল কাটতে এসেছে? আর ছাদে যাওয়ার কথা তুমি ভাবলে কি করে? তুমি কি শহরের কাজটা বন্ধ করতে চাও? তুমি জানো না তোমার আর তোমার মেয়ের দায়িত্ব তোমার শ্বশুর পালন করে। তোমার স্বামী মরে যাওয়ার পর থেকে তোমার আর তোমার মেয়ের সব খরচ তোমার শ্বশুর চালায়, আর তুমি তার কাজের পিছনে পড়ে আছো। তুমি জানো না তোমার শ্বশুর কাজ করার সময় বিরক্ত করা পছন্দ করে না। এই জন্য আমি কখনো উপরে যাওয়ার চেষ্টা করি না। ভালো হবে তুমিও যদি তাই করো। এত রাতে এইভাবে নিজের ঘর থেকে বেরিয়ে আসবে না আগে। আমি চুপ করে কথা শুনছিলাম, আর আমার শাশুড়ি আমাকে খোঁচা দিচ্ছিলেন যে আমার শ্বশুর আমার আর আমার মেয়ের দায়িত্ব পালন করেন, আর আমার স্বামীও বেঁচে ছিলেন না। সেজন্য আমি চুপ করে কথা শুনছিলাম, কারণ আমি এমনিতেও শ্বশুরকে ভয় পেতাম। আমার স্বামী যখন বেঁচে ছিলেন তখন আমার শ্বশুরের সাথে কম কথা বলতেন, আর এখন আমি আমার শ্বশুরের এইরকম কাজকর্মে ভীষণ চিন্তিত ছিলাম। এ সময় শ্বশুর যদি আমার উপর রেগে যান তাহলে সমস্যা আরও বাড়বে। আমি আমার শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে নিলাম আর বললাম, আমি আর এমন ভুল করব না। আমার শাশুড়ি বললেন, যাও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো, দেখো মেয়েটা উঠে না যায়। আমি ঘরে চলে গেলাম আর ভাবতে লাগলাম, শ্বশুর এমন কেন করেন? কারণ আগে তিনি দোকানের সবার সামনে চুল কাটতেন, আর তার দোকানে অনেক লোকও আসত। না জানি কোনো কারণে এখন অন্য কোনো ব্যক্তি পছন্দ নয় তার চুল কাটার সময়। প্রথমে তো তার কোনো সমস্যা হতো না, এখন কি সমস্যা কি জানি। এখন তো আমার শ্বশুর এক অন্য ধরনের নাপিত হয়ে গিয়েছিলেন। আমার শ্বশুর আমার মেয়েকে খুব একটা ভালোবাসতেন না, কিন্তু আমি দেখতাম অন্য দাদুরা তাদের নাতনিদের অনেক ভালোবাসতেন। সবসময় বলতেন, তোমার বাবা এখন বেঁচে নেই, তাই তুমি আমার দায়িত্ব। আমার মেয়ের সবে 5 বছর বয়স হয়েছিল, তখন থেকে আমার শ্বশুর আমার মেয়ের উপর অনেক নতুন নিয়মকানুন লাগিয়ে দিয়েছিলেন, যেন আমার মেয়ে যুবতী হয়ে গেছে। আমরা তার পারমিশন ছাড়া ঘরের বাইরে যেতে পারতাম না, আর না কোনো বাড়িতে যাওয়ার কথা ভাবতে পারতাম। আমার মেয়েকে স্কুলেও তিনি নিজেই দিয়ে আসতেন। আমার মাঝে মাঝে আমার শ্বশুরবাড়ির উপর খুব রাগ হতো, মনে হতো কোনোরকমে যদি আমি এই ঝামেলা থেকে মুক্তি পেতাম। কিন্তু আমি এখান থেকে কখনো মুক্তি পাব না, কারণ আমার মা আমার বিয়ে দিয়েছিলেন আর উনিও এখন বেঁচে নেই। বিয়ের আগে থেকেই তার শরীর খারাপ থাকত। আমার এখন কেউ ছিল না যে তার কাছে গিয়ে মনের দুঃখের কথা বলতে পারি। মাসের মধ্যে 3-4 বার শ্বশুর এমন কাজ করতেন, মেয়েদের চুল ছোট করে দিতেন। তিনি আমাদের এই বাড়ির ছাদেই সব করতেন। বাকি সময় তিনি ঘরেই থাকতেন, আর এখন তো তিনি দোকানে যাওয়া কমিয়ে দিয়েছিলেন। সবসময় আমার আর আমার মেয়ের উপর নজর রাখতেন। যখন থেকে আমার স্বামী মারা গেছেন তখন থেকে সব দায়িত্ব শ্বশুরের উপরে। এই জন্য সবসময় আমার মেয়ের উপর অধিকার ফলাতেন। আমার শ্বশুর শাশুড়ির অনেকদিন আগেই বিয়ে হয়েছে, তবুও শাশুড়ি শ্বশুরকে ভয় পেতেন। কিন্তু আমি ভীষণ হাসি খুশি ছিলাম। আমি সবসময় শ্বশুরের সঙ্গে কথা বলার চেষ্টা করতাম, কিন্তু তার মেজাজ সবসময় বিগড়ে থাকত, সেজন্য আমি ওনার সাথে বেশি কথা বলতে পারতাম না। কিন্তু আমি আমার শাশুড়ির সাথে কথা বলতাম। আমার শাশুড়ির ওইরকম চিৎকার দেখে আমি ভীষণ দুঃখ পেয়েছিলাম। আমার শাশুড়ি আমার শ্বশুরকে ভীষণ ভয় পেতেন। বিয়ের পর থেকে দেখে আসছি, তিনি কখনো চোখ তুলে কথা বলতেন না শ্বশুরের সাথে, এবং তার সব হুকুম মাথা নিচু করে মেনে নিতেন। তিনি আমাদের এক পলকের জন্য আলাদা হতে দিতেন না। শ্বশুর এই জন্য আমার ছোট মেয়েকে যুবতী মেয়েদের মতো শাসন করতেন। আমার মেয়েও এখন বুঝতে পারত, কারণ সে বড় হচ্ছিল। সে যখন বুঝতে পারত, কিন্তু এটা বুঝতে পারত না যে তার দাদু কি কাজ করেন। মাঝে মাঝে সে আমাকে জিজ্ঞাসা করত, মা, দাদু কেন মেয়েদের চুল কেটে দেয়? আমিও লক্ষ্য করেছি আমার শ্বশুর সেই সব মেয়েদের চুল কাটেন যারা সবে যুবতী হয়েছে। এই কথা আমাকেও চিন্তায় ফেলেছিল, আর আমি এই কথা জানার জন্য অস্থির হয়ে যাচ্ছিলাম যে আমার শ্বশুর আসলে কি করেন। আমি ভেবেছিলাম যে আমি একদিন দেখব। কিন্তু তার চুল কাটার ধরন অনেক আলাদা ছিল, কারণ তিনি মধ্যরাতে মেয়েদের একা ছাদে নিয়ে গিয়ে তাদের চুল কাটতেন। আমার গ্রামের সবাই জানত আমার শ্বশুর যে মেয়েদের চুল কাটেন তারা অনেক সুন্দরী হয়ে যায়। আর এইভাবেই দিন কাটতে লাগলো। আমি এই সত্যের খোঁজ পাচ্ছিলাম না, আর আমার শ্বশুর সারা গ্রামে বিখ্যাত হতে থাকলেন।
শুনেছিলাম আমার শ্বশুর যে মেয়েদের চুল কাটতেন তার খুব ভালো ঘরে বিয়ে হতো আর বিয়ের পরে খুব ভালো করে সংসার করত। এই জন্য লোক তাদের মেয়েদের আনন্দের সাথে আমার শ্বশুরের কাছে চুল কাটতে নিয়ে আসত, যাতে তাদের সংসার ভালো হয়। কিন্তু এই কথা আমি কিছুতেই বুঝতে পারতাম না যে আমার শ্বশুর কোনো মেয়ের চুল কাটলে তার ভাগ্য ভালো হতো কি করে, তাও আবার রাতের বেলা। আমি অনেকবার জানার চেষ্টা করেছি তিনি কিভাবে চুল কাটেন, কিন্তু কখনো সেই সুযোগ আমি পাইনি, কারণ আমার শ্বশুর যখনই কোনো মেয়ের চুল কাটতে ছাদে নিয়ে যেতেন তখনই শাশুড়ি সিঁড়ির কাছে পাহারা দিতেন আর কাউকে সেখানে যেতে দিতেন না। একদিন পাশের বাড়ির এক মেয়ে পিঙ্কি যুবতী হয়ে যাওয়ায় তাকে অন্য মেয়েদের মতো চুল কাটতে নিয়ে এলো। আমি এটা ভেবে খুশি ছিলাম যে আমি পরের দিন সকালে উঠে তার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করব যে রাতে আমার শ্বশুর কিভাবে তার চুল কাটেন। পরের দিন যখন আমি লুকিয়ে সেই মেয়ের বাড়ি গেলাম, যখন আমি জিজ্ঞেস করতে গেলাম, মেয়েটা চুপ করে আছে আর তার মাও কিছু বলল না। আমার অনেক জিজ্ঞাসা করার পরও কিছুই বলল না। আমি যতক্ষণ ওদের বাড়িতে বসেছিলাম আমি অবাক হলাম এটা দেখে যে এত চট্টে মেয়েটা একদম শান্ত হয়ে গেছে আর তার মাও আমাকে কিছু বলছিল না। আমি বাড়ি গিয়ে এটাই ভাবছিলাম যে আসলে কি হয়েছে, তারা আমাকে কিছু বলল না কেন। এমনকি আমার মেয়েও জিজ্ঞাসা করল, মা, পিঙ্কি দিদি এত চুপ কেন ছিল, আর তুমি যা জিজ্ঞেস করছিলে তার কোনো উত্তর কেন দিল না। আমি বললাম, সে এখন যুবতী হয়ে যাচ্ছে, সেজন্যই হয়তো আমার কথা শুনে চুপ করে বসেছিল, আর তার মাথার চুল কেটে দেওয়া হয়েছে, সেই জন্যই হয়তো আমার মেয়ে আমার কথা শুনে শান্তি পেল, কারণ আমার মেয়ে পিঙ্কির ছোট বোনের সাথে খেলতে যেত। আজ পিঙ্কিকে 15 বছরের মেয়ে অনেক অন্যরকম লাগছিল। আমার মেয়ে বলল, হয়তো স্কুলের সবাই তাকে রাগাচ্ছিল, সেই জন্যই হয়তো দুঃখিত ছিল, কিন্তু আমি সত্যিই তার চুপ হয়ে যাওয়ার আসল কারণ জানতাম না। আমি অনেকবার কারণ জানতে ছাদে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু সবসময় আমার শাশুড়ি পাহারায় থাকতেন, না হলে আমাকে ধমক দিয়ে ঘরে পাঠিয়ে দিতেন। আমার মেয়েকেও বলতেন, তুমি দাদুর কাজে বাধা দিও না। তোমার বাবার মৃত্যুর পর তোমার দাদুই কিন্তু তোমাকে আর তোমার মাকে সাহায্য করেছে, তোমাদের সব দায়িত্ব নিয়েছে। যদি তোমার দাদু তোমাকে বকেন, তুমি সহ্য করে নাও, কারণ সেটা আমাদেরই ভালোর জন্য। শাশুড়ির এই কথাটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। তাছাড়া আমি ভাবতাম আমি একজন বিধবা মেয়ে, আমার ও আমার মেয়ে আর কেউ নেই। আমার মা বাবাও মরে গেছে আর গ্রামে আমার কোনো আত্মীয় নেই। যারা আছে তারা শহরে থাকে, কিন্তু তারা আমাদের কোনো খোঁজখবর নেয় না। শুধুমাত্র আমার শ্বশুরই ছিলেন, তিনি সবসময় আমাদের পাশে থাকতেন। আমি আমার মেয়েকে পড়াশোনা করাতে চাইতাম, পড়াশোনা করিয়ে মানুষ করতে চাইতাম। কতদিন এইভাবে শ্বশুরের পয়সায় চলব? আমি কোনো কাজ করতেও পারতাম না, কারণ গ্রামে কোনো মহিলাদের কাজ করার অনুমতি দেওয়া হয় না। সেই জন্যই আমি চুপ করে আমার মেয়েকে শ্বশুরের পয়সায় পড়াশোনা শেখাচ্ছিলাম। আমি আমার মেয়েকে অনেক ভালোবাসতাম। আমার স্বামীর মৃত্যুর পর আমার শাশুড়ি অনেকবার আমার জন্য সম্বন্ধ ঠিক করেছিলেন, কিন্তু আমি মানা করে দিই। এই জন্য আমাকে আমার শ্বশুর শাশুড়ির সব কথা শুনতে হতো। সমস্ত গ্রামবাসী আমার শ্বশুরকে অনেক সম্মান করত, কারণ তিনি গ্রামের পঞ্চায়েতে যাতায়াত করতেন। এসব যখন আমি দেখতাম তখন আমারও খুব ভালো লাগত। যদি আমার শ্বশুর আমার পাশে না থাকতেন, না জানি আমরা মেয়ে কি করতাম, কিভাবে দিন কাটত আমাদের। আমি শুয়ে শুয়ে এইসব কথাই ভাবতাম যে আমার শ্বশুরের কাজে বাধা না দেওয়াই ভালো। আমি সেদিনের পর থেকে ছাদে যাওয়া ছেড়ে দিলাম, আর এটা ভেবে ভয় পেয়েছিলাম যে যদি আমার শাশুড়ি আমার শ্বশুরের কাছে আমার নামে নালিশ করেন, তখন আমি আর আমার মেয়ে কোথায় যাব। আমার কাজ এভাবেই চলছিল। 15 দিন পর বা মাসে 3 বার কোনো না কোনো মেয়ে যুবতী হয়ে চুপ করে শ্বশুরের সাথে ছাদে চলে যেত, আর আমার শাশুড়ি সিঁড়িতে পাহারা দিতেন। তারপর 1.5 ঘন্টা পরে মেয়েটা নিচে নেমে আসত, আর তার অনেক পর শ্বশুর নিচে নামতেন, আর তার চেহারা অনেকটা খারাপ দেখতে লাগত। এই কথার ব্যাপারে আমি তখন জানতে পারি যখন আমি জল খাওয়ার জন্য রান্নাঘরে গিয়েছিলাম। তখন আমি আমার শ্বশুরকে সিঁড়ি থেকে নিচে নামতে দেখি, আর তখন উনার চেহারা অনেক খারাপ লাগছিল। আমার মনে হলো আমার শ্বশুর অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন। এমন মনে হচ্ছিল যে তিনি অনেক পরিশ্রম করে নিচে নেমে এসেছেন। আমার শ্বশুর সবসময় কালো রঙের জামা পরে চুল কাটতে যেতেন, কিন্তু যখন নিচে নামতেন তখন তিনি অন্য জামা পরে থাকতেন। যে জামা পরে তিনি ছাদে যেতেন, অন্য একটা জামা পরে নিচে নামতেন। তিনি এমনভাবে দিয়ে নামতেন যেন তিনি অনেক ক্লান্ত, তিনি ঠিক করে হাঁটতেও পারতেন না। আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, যখন তিনি কোনো মেয়ের চুল কাটতেন তখন সারাদিন নিজেকে ঘরে বন্ধ করে রাখতেন, আর শাশুড়ির তো সেই ঘরে যাওয়ার অনুমতি ছিল না। এতটাই তিনি ক্লান্ত হয়ে যেতেন যে সারাদিন ঘর থেকে বের হতেন না। তাকে এমন দেখতে লাগছিল যেন তিনি মাঠে গিয়ে চাষ করে এসেছেন।
আমি আমার শ্বশুরকে দেখে লুকিয়ে পড়লাম, আর শ্বশুর নিজের ঘরে চলে গেলেন রোজকার মতো। একদিন দেখলাম আমার শাশুড়ি ঘরের বাইরে শুয়ে আছেন, আর শ্বশুর ঘরের দরজা বন্ধ করে শুয়ে আছেন। আমার মেয়ের স্কুলে ছুটি ছিল, তাই তার ঘুম থেকে ওঠার জন্য তারাও ছিল না। তখন আমি রাতে রান্নাঘরে গিয়ে দেখলাম আমার শাশুড়ি কাঁদছিলেন। আমি প্রথমবার তাকে কাঁদতে দেখলাম। আমি তখনই তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, মা, আপনি কাঁদছেন কেন? আমার কথা শুনে তাড়াতাড়ি আমার শাশুড়ি আঁচল দিয়ে চোখের জল মুছে নিলেন আর বললেন, না বৌমা, আমি কোথায় কাঁদছি? তুমি বলো তোমার কি লাগবে? আমি জানতাম আমার শাশুড়ি কাঁদছিলেন। এটা দেখে আমি যতটা না দুঃখে ছিলাম, তার থেকে বেশি চিন্তিত ছিলাম। কোনো কারণে শাশুড়ি কাঁদছিলেন, এমন কোনো কথা যার জন্য তিনি এমন করে কাঁদছিলেন। আমার এখন শ্বশুরের উপর ঘেন্না হতে থাকে। আমার মনে হয় যে আমার শ্বশুরের কারণে আমার শাশুড়ি কাঁদছিলেন। আমি আমার শ্বশুরের উপর নজর রাখতে শুরু করি। যখনই আমার শ্বশুর চুল কেটে সিঁড়ি দিয়ে নেমে আসতেন, তখনই তাকে খুব ক্লান্ত দেখাতো। তারপরের দিনই আমি আমার শাশুড়িকে কাঁদতে দেখতাম। এইভাবেই দিন কাটতে থাকে। আর আমার মেয়ে এখন যুবতী হয়ে গিয়েছিল। আমার শাশুড়ি আমার মেয়ের মাথায় চুমু দিয়ে বললেন, আমি চাই গ্রামের বাকি মেয়েদের মতো তোমার দাদুর হাতে তোমার চুল কাটা হোক আর তোমার ভাগ্য উজ্জ্বল হোক। গিয়ে আমি এই কথা শুনে ভীষণ ভয় পেয়ে যাই যে আমার শাশুড়ি আমার মেয়ের চুল কাটতে আমার শ্বশুরের হাতে তুলে দিচ্ছিলেন। আমি এইভাবে চিন্তিত ছিলাম যে বাকি মেয়েদের মতো আমার মেয়ের সাথেও তামাশা করা হবে। আমার মেয়ে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। আমিও তার পিছন পিছন যেতে থাকি। সে আমার সামনে হাত জোর করে বলে, মা, আমি কোনোভাবে চুল কাটতে চাই না। আমিও চাইছিলাম না। তখনই আমার শাশুড়ি আমার ঘরে এসে বললেন আমার মেয়েকে নিয়ে যেতে। তুমি জানো না গ্রামের কত মেয়ের জীবনে তোমার দাদা খুশি এনে দিয়েছেন। আজ পর্যন্ত যাদের চুল তোমার দাদু কেটেছেন, তাদের সবার কিছুদিনের মধ্যে অনেক ধুমধাম করে বিয়ে হয়েছে, আর অনেক ভালো জায়গায় বিয়ে হয়েছে। এমনি এমনি তোমার দাদুর কাছে সবাই তাদের মেয়েকে দিয়ে যায় না। যদি গ্রামের লোক সুবিধা নিতে পারে, তবে তুমি তো আমাদের ঘরের মেয়ে। কি আমি অনেক বারণ করার পরও আমার শাশুড়ি শোনেননি। তিনি আমার শ্বশুরকে ডাকলেন আর শ্বশুর বললেন, তোমার মেয়ের আজ রাতেই চুল কাটতে হবে। আমার শাশুড়ি হেসে বললেন, এখন আমাদের নাতনির সময় চলে এসেছে। এবার আমাদের নাতনির ধুমধাম করে বিয়ে দেব বাকি মেয়েদের মতো। আমার নাতনির চুলে যদি তোমার হাত পড়ে, তাহলে বাকিদের মতো তার ভাগ্য উজ্জ্বল হবে। কি এই বলে তিনি আমার মেয়েকে আমার শ্বশুরের সাথে ছাদে পাঠিয়ে দিলেন। আমি অনেক আটকানোর চেষ্টা করেছি, কিন্তু আমার শাশুড়ি জোর করে আমার মেয়েকে ছাদে ছেড়ে দিয়ে চলে আসলেন। আমি আমার শাশুড়ির সামনে হাত জোর করে বলেছিলাম, আমার মেয়েকে ছেড়ে দাও। আর আমার মেয়েও অনেক কাঁদছিল, কারণ সে ন্যাড়া হতে চায়নি। আমি আমার মেয়ের জন্য অনেক চিন্তিত ছিলাম, আর আমি অনেক কাঁদছিলাম। আমার শাশুড়ি আমাকে অনেক বোঝাচ্ছিলেন, কেঁদে কোনো লাভ নেই। তুমি এটা ভাবো যে যদি তোমার মেয়ের কোনো ভালো করে বিয়ে হয়, তাহলে তোমার স্বামীর আত্মা শান্তি পাবে। তার একমাত্র মেয়ের জীবনের ব্যাপার এইটা। আমি আমার শাশুড়িকে বললাম, এটা বানানো গল্প, এটাতে আমি বিশ্বাস করি না। কিছুক্ষণ পর আমার মেয়ে এসে আমাকে ধরে কাঁদতে থাকে। আমি দেখলাম আমার মেয়ের চুল একদম ঠিক ছিল। এটা দেখে আমার শাশুড়ি চমকে গেলেন যে তার চুল ঠিক ছিল। আমি আমার মেয়েকে ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে জিজ্ঞেস করলাম, তোমার দাদু তোমার সাথে কি করছিল? সে বলল, প্রথমে দাদু কালো রঙের জামা পরে আমার কাছে আসলো। এটা দেখে আমার প্রাণ যায় যায় অবস্থা। তারপর যখন দাদু আমার মাথার উপর হাত রাখল, তখন আমার চোখ থেকে জল পড়ছিল। দাদু আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলেন। তখন মনে হচ্ছিল আমি নিঃশ্বাস নিতে পারছি না। আর তখন মনে হলো দাদুর চোখের জল আমার গলায় পড়ছে। আমি অবাক হয়ে দাদুকে জিজ্ঞেস করলাম, তুমি কাঁদছো কেন? দাদু অনেকক্ষণ পর যখন দাদু আমাকে দূরে সরালেন, তখন দেখলাম দাদুর চোখ লাল হয়ে গেছে, সারা মুখ চোখের জলে ভিজে গেছে। আমার দাদু বললেন, আমি তোমার চুল কাটতে পারবো না। আমি তোমার সাথে ভুল কিছু হতে দেব না। তুমি আমার একমাত্র ছেলের মেয়ে, একমাত্র বংশধর। আমি দাদুর কথা কিছুই বুঝতে না পেরে জিজ্ঞেস করি, দাদু, এসব কি বলছো? দাদু বললেন, তুমি নিচে চলে যাও আর মাকে বলো যে আমি তোমার চুল কাটব না। আমি দৌড়ে চলে আসি। মেয়ের সব কথা শুনে আমি চমকে গেলাম। আমি আমার শ্বশুরের ঘরে চলে গেলাম, আর মেয়ে আমার সাথেই ছিল। আমি দেখলাম আমার শ্বশুর আমার শাশুড়ির কাছে বসে কাঁদছিলেন, আর আমার শাশুড়ির কাছে ক্ষমা চাইছিলেন। আমার শাশুড়িও কাঁদছিলেন। এইসব দেখে আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, আসল ব্যাপারটা কি? আমিও জানতে চাই কেন তোমরা একে অপরের পাশে বসে কাঁদছ। যখন আমার শ্বশুর আমার আর আমার মেয়ের চোখে জল দেখলেন, তখন বললেন, আজ আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই।